আহ, আওয়ামী লীগের মন্ত্রী হাসান মাহমুদ আপনার পেছনে পড়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীও আপনার সম্পর্কে বলেছিল। তাহলে আজ আপনারা কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? বিএনপি এই মুহূর্তে এসে খুব একটা মুক্তিযোদ্ধাদের বিষয়ে সোচ্চার নয় আর কি। আওয়ামী লীগের আমলে আসলে আমরা সবাই মোটামুটি যারা প্রগতিশীল মানুষজন মারাত্মকভাবে নির্যাতিত হয়েছি। আমি তো শুধু জেল খাটা নয়, পাসপোর্টও কেড়ে নিয়েছিল এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে। শেখ হাসিনার ইসলামিস্টদের তোষণ এবং তাদের মাথায় তোলা এবং মাথায় তোলার পরে তারা যে গাদ্দারিটা করেছে, এটা সবার কাছেই স্পষ্ট। দেশ পড়েছে একদম, মানে ভেতরে বাহিরে চূড়ান্ত খারাপ একটা লোকের কাছে, একটু যে ইউনুস, মানে সে যে খারাপ, তার তার যে খারাপ যে চরিত্রটা সেটা সে লুকোতে পারছে না। এদিক থেকে আমরা আনন্দিত যে তার সবকিছু দেখা যাচ্ছে। সে স্পষ্টতই জামাতকেই ক্ষমতা রেখেছে। সে দেশের 12টা লাশ পড়ছে প্রত্যেক মাসে, 40টার উপরে লাশ নদীতে পাওয়া যাচ্ছে, কোনো কোনো জবাবদিহিতা নেই, আইন শৃঙ্খলার কোনো বালাই নেই, প্রতিদিন মানুষ মরছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু মাজারে হামলা হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বীভৎস এরকম কোন মৃত মানুষকে পড়ানো ঘটনা আমরা দেখিনি, তাও ঘটেছে। এখন এগুলো কারা করছে? জামাত ইসলাম করছে। জামাত ইসলাম কিছু বিশ্বাস করে, শরিয়া আইনে বিশ্বাস করে, গণতন্ত্রের মাধ্যমে তারা ভোটে যাবে, তারপরে তারা খিলাফত চালু করবে। হাই, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম, আরেকটা বাংলায় পডকাস্ট। আমার আজকের গেস্ট এক্সাইল্ড বাংলাদেশি সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট আসাদ নূর। আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। ওয়েলকাম আসাদ। ধন্যবাদ আমাকে রাখার জন্য। আসাদের অনেক গুণ। আসাদ খুব ইন্টারেস্টিং লাইফ স্টোরি, সেটা আপনারা হয়তো কথা বলার সময় জানবেন। আসাদ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আসাদ একটা ইন্ডিয়ান মোবাইল কোম্পানি যারা বাংলাদেশে অপারেট করতো তাতে কাজ করত। আপাতত এখন বাংলাদেশ একজন আসাদ একজন সিনেমাটোগ্রাফার, একজন নামকরা ব্লগার, এবং আসাদ শাহবাগ আন্দোলনের একজন প্রবক্তা। 2013-তে বাংলাদেশে হয়েছিল মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য। আসাদ, আপনি এবং আরো কয়েকজন আহ, যারা এই সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট, যারা রাজনীতি করতো না, যারা সেকুলার একটা বাংলাদেশ চেয়েছিল, যারা আহ, মুক্তিযুদ্ধ অপরাধের বিচার চেয়েছিল ইত্যাদি, এরকম লোকেরা কয়েকজন, আমি যা লক্ষ্য করি, যারা প্রচন্ড ভোকাল আওয়ামী লীগের পক্ষে এবং ইউনূস সরকার, পিনাকি, ইসলামিস্ট, জামাত ইত্যাদিদের বিরুদ্ধে সব থেকে সোচ্চার। আহ, আমার প্রশ্ন হচ্ছে যে এই ইসলামিস্টদের উঠে আসার পেছনে হাসিনার তো যথেষ্ট অবদান আছে। ব্লাসফেমি আইন, হেফাজতের সঙ্গে কওমি জননী বলেছিল হেফাজত 2017 বা 2018 সালে ব্লগার কিলিং গুলো হলো, এবং ব্লগাররা তো দেশে থাকতে পারলো না, ব্লগাররা তো সব চলে গেল। আর অনেকে তো জেলে গেল, আপনি নিজে দুবার জেলে গেছেন, তারপর প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়েছেন। সুতরাং আপনারা যে প্রোটেকশন পেয়েছেন তা নয়। আহ, আওয়ামী লীগের মন্ত্রী হাসান মাহমুদ আপনার পেছনে পড়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীও আপনার সম্পর্কে বলেছিল। তাহলে আজ আপনারা কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আসাদ। ধন্যবাদ। আওয়ামী লীগের পক্ষে আমাদের কথা অনেকগুলোই চলে যায়। এর যোগসূত্রটা মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ থেকে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বাংলাদেশে, এটি তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। তো যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন, রাজনৈতিক সংগঠন, তাই অনেক কিছুই আওয়ামী লীগের পক্ষে যায়। বাংলাদেশে আরো একটি বড় দল রয়েছে যার নাম বিএনপি। রাইট। তো এই বিএনপি দাবি করে তাদের দলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা আওয়ামী লীগের চেয়েও বেশি। বেশি বা কম সেই বিতর্কে না গেলেও একটা বড় অংশের আহ, সংখ্যায় মুক্তিযোদ্ধারা যে বিএনপির সাপোর্ট করছেন বা রাজনীতির সাথে যুক্ত, এটি সত্য কথা। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের সবচেয়ে বড় যে দুটো দল, সেটি হচ্ছে আওয়ামী লীগ
এবং বিএনপি। বিএনপি এই মুহূর্তে এসে খুব একটা মুক্তিযোদ্ধাদের বিষয়ে সোচ্চার নয় আর কি। এবং তাদের নেতারাও সোচ্চার নন। যেমন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি কিনা কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়, খুবই প্রশংসিত এবং সম্মানিত একজন ব্যক্তি, তাকে 3 মাসের জন্য তার সকল পদ স্থগিত করেছে বিএনপি। এর কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বেশ কিছু টেলিভিশন শো এবং ইউটিউব ভিত্তিক টক শো গুলোতে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বেশ কড়া ভাষায় কথা বলেছেন, কারণ যদি আমি পরিস্থিতি তাকে যদি বাধ্য আমি আপনার করেছিল। কথাতে একটু অ্যাড করতে পারি, গত 1 বছর বাংলাদেশ থেকে সব থেকে স্ট্রং যে ভয়েসটা ছিল, পলিটিক্যাল ভয়েস মুক্তিযুদ্ধের হুম। পক্ষে, সেটা ফজলুর রহমানের। ফজল- ফজলুর রহমান, এক্স্যাক্টলি। তো বিএনপি আসলে আহ, তারা যা দেখাচ্ছে তাতে আমরা খুব হতাশ। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে এখন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। এর কারণ হচ্ছে বিএনপি কেমন যেন মুক্তিযুদ্ধকে অন করতে চাইছে আবার চাইছে না। তাদের সাথে তাদের ঝামেলা আছে। আগেও তারা ডানপন্থী এই জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে তাদের কয়েকজন রাজাকারকে মন্ত্রীও বানিয়েছিল, তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছিল। তো আমরা যারা সোশ্যাল মিডিয়া ভিত্তিক অ্যাক্টিভিজম করি বা বিভিন্ন লেখালেখি, তাদের নির্দিষ্ট কোনো দলের প্রতি যে দুর্বলতা আছে বা তাদের প্রতি পক্ষপাতদুষ্ট কোনো আচরণ আছে বলে আমার মনে হয় না। আর আওয়ামী লীগের আমলে আসলে আমরা সবাই মোটামুটি যারা প্রগতিশীল মানুষজন মারাত্মকভাবে নির্যাতিত হয়েছি। আমি তো শুধু জেল খাটা নয়, পাসপোর্টও কেড়ে নিয়েছিল এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে। তো শেখ হাসিনার ইসলামিস্টদের তোষণ এবং তাদের মাথায় তোলা, এবং মাথায় তোলার পরে তারা যে গাদ্দারিটা করেছে, এটা সবার কাছেই স্পষ্ট। কিন্তু আমরা তো পলিটিশিয়ান নই, তাই ক্ষোভ বা তুমি আমার ক্ষতি করেছো এখন তোমার ক্ষতি করব ওই হিসেবে আমরা যাচ্ছি না। আমাদের কাছে মূল হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব। এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চর্চাটা বাংলাদেশে করা হয়, অনেক ভারতীয়রা হয়তো আগে জানতেন না, এখন হয়তো জানেন যে 7 সিস্টার্স খেয়ে ফেলবো, চিকেন নেক করে ফেলবো, এই ধরনের যে কথাবার্তা, এগুলো হচ্ছে যে সার্বভৌমত্বের আহ, মানে বিনাশ করার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হয়। আমরা বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা বিশ্বাস করি ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এবং ভারতের সাথে সুসম্পর্কই বাংলাদেশের আহ আহ, প্র- প্র- প্রবৃত্তি বা উন্নতির একটা অন্তরায় আমার মনে হয়। কারণ এই বর্ডার বা এই দেশকেন্দ্রিক ঝগড়া ঝামেলা এগুলো আসলে আমাদের আরো অনেক পিছিয়ে দেবে। ধন্যবাদ আসাদ। হ্যাঁ, আসলে শত্রু বন্ধু মানে বন্ধু হতেই হবে একটা দেশ আরেকটা দেশে, এমন কিছু নেই। বৈদেশিক সম্পর্ক আছে একটা জায়গায়, ব্যবহারিক জায়গা হতে হয়। তবে এই যে জিনিসগুলো, সেগুলো সেটার একটা রাজনীতি আছে, যেটা আপনিও জানেন আমিও জানি, যে যখন আপনি একদিকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছেন, আরেকদিকে আপনি বলছেন চিকেন নেক করব, এটা করব, তাহলে আপনি অ্যাকচুয়ালি পাকিস্তানের বি টিম ধরনের একটা আচরণ তৈরি করছেন, যেটা খুব আহ, মুশকিলের ব্যাপার। এটার থেকে আমার পরের প্রশ্নে যাই, যে বাংলাদেশ নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে এখন। আহ, আমরা যারা ভারতে থাকি বা ভারত থেকে বাংলাদেশ নিয়ে চর্চা করি, তাদেরকে একটা জিনিস শুনতে হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে আমরা স্ল্যান্ডারিং করছি এবং বাংলাদেশের বিরুদ্ধে। এবং গত 1 বছর বোধহয় আহ, ইদানিংকালে ওয়েস্টার্ন মিডিয়া রিপোর্ট করতে শুরু করেছে, ক্রিটিক্যাল রিপোর্টস। কিন্তু শুরুর দিকটায় বা অনেকটা সময় শুধু ভারতীয় মিডিয়াই ছিল বা কিছু কথা বলেছে। আমরা মনে করি আমাদের রাইট আছে, যেহেতু আমাদের সঙ্গে আপনাদের হিস্ট্রি ইনসেপারেবল। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আমরা যে কথাগুলো মানে দুরকম ভার্সন আছে। একটা হচ্ছে সরকারি, যেটা বলা হচ্ছে যে সবকিছু দেশ, সেটা খানিকটা হাসিনার সময় যেমন বলা হতো দেশ উন্নতির দিকে এগিয়ে চলেছে, সিঙ্গাপুরকে ওরা বলতো সিঙ্গাপুর হবে, এরা বলছে হয়তো আমেরিকা হবে কি অন্য কোনো জায়গা হবে। আর একটা হচ্ছে যেখানে আমরা দল বলছে যে এটা পরিস্থিতিটা অনেকটা 1971-এর ওই 9 মাসের মতো যাচ্ছে। নদীতে ভেসে আসা শবদেহের সংখ্যা বেড়ে গেছে, ধর্ষণের হার ডবল। দৈনিক যে ধর্ষণের হার, মানে গত বছর 24 সালে 400 ধর্ষণ হয়েছিল, এবছরের 6 মাসেই সেটা পেরিয়ে চলে গেছে 80টার ওপর।
দরগা, মাজার দরগা অর্থাৎ সুফি মুসলমানদের যে স্থান, সেটা ভাঙা হয়েছে এবং কয়েকদিন আগেই আমরা দেখলাম তুলে মৃতদেহটাকে পোড়ানো হয়েছে, যেটা অবশ্যই ইসলামিক বিধি নয়। এছাড়া আরো বহু জিনিস হচ্ছে। আহ, সাংবাদিকরা, মুক্তিযোদ্ধা যাচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে জেলে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মুজিবুর রহমানের বাড়ি, যেটা যেখানে মারা হয়েছিল ওনাকে, সেটা মিউজিয়ামটা, সেটা ভেঙে ফেলা হয়েছে এবং দেশ জুড়ে ভাঙা হয়েছে। এখন আহ, কোনটা কতটা ঠিক, আমরা কতটা জানি, পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ বা কতটা ভালো? আচ্ছা। পরিস্থিতি চূড়ান্ত খারাপ। আমি অন্ততপক্ষে থ্যাঙ্কফুল যে আমাদের বাংলাদেশের ক্ষমতা কোনো ভালো মানুষ, মানে ভালো বদমাশ, মানে কিরকম বলবো, যে দেখতে শুনতে ভালো, কথাবার্তাও ভালো বলে, বেশ চতুর, কিন্তু সে খারাপ লোক, এরকম একটা লোকের হাতে দেশ পড়েনি। দেশ পড়েছে একদম, মানে ভেতরে বাহিরে চূড়ান্ত খারাপ একটা লোকের কাছে, একটু যে ইউনুস। মানে সে যে খারাপ, তার তার যে খারাপ যে চরিত্রটা, সেটা সে লুকোতে পারছে না। এদিক থেকে আমরা আনন্দিত যে তার সবকিছু দেখা যাচ্ছে। সে স্পষ্টতই জামাতকেই ক্ষমতা রেখেছে। সে সে নিজেও তো জামাত, 1971-এ তার অবদান কি ছিল? সে কি মুক্তিযুদ্ধ করেছে? না, কিছুই না। এই লোকটা কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে বা বাংলাদেশের পক্ষে কোনো কাজ করেছে? না, করেনি। যা কিছু করেছে, যা কিছু অর্জন, তার সব তার নিজের, এবং তার বিভিন্ন লবির কারণে সে যা কিছু আহ, পেয়েছে আর কি, অর্জন করা নয়, পেয়েছে। সেটা হোক নোবেল আর হোক অন্যান্য পুরস্কার, সেগুলো পেয়েছে। গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তো এখন দেখুন, সে বাংলাদেশে ফিরে আমার মনে জনগণের হয় জন্য কি আমার করেছে এখানে একটা তার ছোট্ট রাইডার আছে, সেটা হচ্ছে যে ওনার যে ব্যক্তিগত অর্জন, যেটা যে হুম, হুম, অ্যাজ আ ইকোনমিস্ট হোক বা অ্যাজ আ গ্রামীণ এমডি, আমি সেটা নিয়ে আমার মনে হয় আমাদের আলোচনা করা ঠিক হবে না। সেটা ওনার অর্জন, অর্জন হুম, থাক। হুম। আমরা আপাতত কথা ওকে। বলছি একজন দেশ নেতাকে নিয়ে। না, ওটার সাথে জড়িত, দেশ নেতাটা জড়িত, কারণ হচ্ছে দেখুন, একটা লোক শান্তিতে নোবেল পেয়েছেন, তো উনি তো অর্থনীতিবিদ, বাংলাদেশের শান্তি কি প্রতিষ্ঠা করেছেন তার নমুনা এখন। এবার হচ্ছে তিনি দেশে ফিরেই তার 600 সামথিং, ধরুন 600 কোটি টাকার ট্যাক্স ছিল, সেটা তিনি বাতিল করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, সেগুলো তিনি প্রত্যাহার করিয়েছেন খুব দ্রুত সময়। এমনকি তার যতগুলো বিশ্ববিদ্যালয় যা কিছু, এমনকি নোবেল প্রাইজ পেলে আর কর দিতে হবে না। একটা মানুষ কতটুকু হলে পরে নোবেল, আচ্ছা ঠিক আছে, আমি আমি নোবেল অর্জন করলাম, তো আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেব না? মানে মনে হচ্ছে বাংলাদেশে প্রতিদিন কেউ নোবেল পাচ্ছে, বা মাসে মাসে একটা, তাদের তাদের কষ্ট লাঘবের জন্য। তো এটা এটা কিন্তু সিগনিফিকেন্ট। একটা লোক যদি কোনো জিনিস অর্জন করেন, সেটার মূল্যায়ন যদি এভাবে করেন, বুঝতে হবে উনি কি চান। আচ্ছা, উনি যা কিছু চাইছেন তাই হয়েছে, অর্থাৎ ওনার আশেপাশে ওনার যারা মিনিস্টার রয়েছেন, মানে উপদেষ্টা, সবাই তো ওনার, প্রায় সবাই তার ওই ওই আহ, মানে এনজিও থেকে আসা। তাদের কারোরই কোনো যোগ্যতা নেই। দেশের 12টা লাশ পড়ছে প্রত্যেক মাসে, 40টার উপরে লাশ নদীতে পাওয়া যাচ্ছে। এবার বলুন, নদী তো অনেক প্রশস্ত, আর বাংলাদেশে যাদের জালের মতো নদী, যে লাশগুলো পাওয়া যাচ্ছে না, সেই লাশগুলো কি হচ্ছে? সেই লাশগুলোকে বলা হচ্ছে ওরা পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? কোনো কোনো জবাবদিহিতা নেই, আইন শৃঙ্খলার কোনো বালাই নেই, প্রতিদিন মানুষ মরছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু মাজারে হামলা হচ্ছে, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বীভৎস এরকম কোনো মৃত মানুষকে পড়ানোর ঘটনা আমরা দেখিনি, তাও ঘটেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, ইসলামিক যারা ফ্যানাটিক, তাদের কিছু সাইন আছে। তারা প্রথম হচ্ছে যে তারা চূড়ান্ত অকৃতজ্ঞ হয়। আপনি ইরানে দেখুন না, এই খোমেনির অবস্থান দেখুন, তারা বামদের ক্ষমতা পেয়ে বামদের মেরেছে, তো একই জিনিস বাংলাদেশে হচ্ছে। তারা এই বাংলাদেশে যাদের হাত ধরে ইসলাম এসছে, তারা কিন্তু ঘোড়া তরবারি নিয়ে ওই জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী পার হয়ে ওদিকে যায়নি। ওখানে ইসলাম প্রচার হয়েছে এই সুফিদের কারণে। হ্যাঁ। এই পীর আউলিয়া বাউল পাগল ছাগল যাই বলা হয় না কেন, হ্যাঁ, তারা যে বেশেই ছিলেন, ওই ওই ভাবে ইসলাম প্রচার হয়েছে ওখানে। তো তাদের সাথে গাদ্দারি না এটা? তাদেরকে হত্যা করা, তাদেরকে তাদের উপরে নিপীড়ন করা, এখন এগুলো কারা করছে? জামাত ইসলাম করছে। জামাত ইসলাম কিছু বিশ্বাস করে, শরিয়া আইনে বিশ্বাস করে, গণতন্ত্রের মাধ্যমে তারা ভোটে যাবে, তারপরে তারা খিলাফত চালু করবে। তো এরা তো হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে গাদ্দারি। ওরা 1971-এ জামাত ইসলাম যে শুধু বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে তা তো না। এদের প্রত্যেকটা, আপনি রাজনৈতিক প্রত্যেকটা ধাপে দেখবেন গাদ্দারি, বেইমানি, এগুলো ছাড়া মৌদুদিবাদের আর কিছু নেই। তো এখন তো জামাত ক্ষমতা এবং ইউনুস তাদের মধ্যমণি। ইউনুসের সাথে জামাতের চুক্তি হচ্ছে যে, তুমি আমাকে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আমাকে একটা বলয়ের মধ্যে রাখবে, আমার ক্ষমতা টিকিয়ে রাখবে, আমি তোমাদের
যা কিছু চাওয়া পাওয়া আমি পূর্ণ করব, তাই করা হচ্ছে। আজকে সকল জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া, আপনি চিন্তা করুন। আহ জসিমউদ্দিন রহমানের মতো একজন কুখ্যাত জঙ্গি, যে কিনা জেল থেকে বের হয়ে বলেছে আমি ব্লগার হত্যা করেছি, হত্যা করতাম, আমি জেলে তারপরে হত্যা হয়ে আনসারুল্লাহ গেছে। তো আনসারুল্লাহ বাংলা টিম। আনসারুল্লাহ বাংলা টিমের সাথে না, সে 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 বেশ কয়েকটা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। আনসারুল্লাহ বাংলা টিমের সাথে অতটা স্পষ্টভাবে বলা যায় না। তো সে সব ডালে আছে, সব মানে আলুর মতো সব জায়গায় সে আছে। তো এরকম একজন কুখ্যাত জঙ্গি, একজন না, এরকম হাজারো জঙ্গির নাম বলা যাবে, তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। আজকে এই যে মব লিঞ্চিং দেখতে পাচ্ছেন, আহ কোনো আইন শৃঙ্খলার এটা কোনো নিয়ে আমি বালাই নেই এর পুরোটা কয়েকটা কারণ। একটা রিপোর্টও দেখেছিলাম যে দেখা যাচ্ছে এখন আর সেই এখন এখন নয়, শুরুর দিকে মিডিয়া যতটা ছিল এখন আর সেই মিডিয়া নেই বাংলাদেশে। আমার মনে আছে আমি একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে ডেইলি স্টার, প্রথম আলো কিনা কোনটা কাগজের নাম আমার মনে নেই, যে এই যে বিক্ষোভগুলো হচ্ছিল, মব জমায়েত যেগুলো হচ্ছিল, তাতে দেখা যাচ্ছে যে ওই ওই লোকগুলো আছে। হুম। এটা দেখেছিলাম আমি, সুতরাং ওদের তো হ্যাঁ সে আছেই। হুম। আর আর হুম। আর প্রায় ছ ছ লাখের উপর গুলি, আর চার আহ, কত 4,000 না 6,000 ওয়েপন্স, আগ্নেয়াস্ত্র, যেটা লুট হয়েছিল। লুট আহ, হয়েছে। হুম। হ্যাঁ, তার এখনো যতটা আমার, আমি জাস্ট রিকলিং ফ্রম মেমোরি, যে বোধহয় 1,000 দেড়েক অস্ত্র, 1,000 দেড়েক দুয়েক অস্ত্র, আর 3 লাখ গুলি, তার এখনো কোনো হদিশ নেই। এটা তো আপনি অফিসিয়াল রিপোর্ট বলছেন। পুলিশ কতজন হত্যা করা হয়েছে আমরা এখনো জানি না। আমরা জানি না নিখোঁজ মানুষগুলো কোথায়, তারা বলছে পালিয়ে গেছে। আমরা জানি না এই এই অস্ত্রগুলো যে শুধুমাত্র অফিসিয়াল অস্ত্র তা তো নয়, এই যে স্নাইপার ব্যবহার করেছে 7.62 যে বুলেটের কথা বলা হচ্ছে সামরিক, তো এইগুলো শাখাওয়াত কোথা থেকে নিজেই তো এসেছে? বলছে, শাখাওয়াত বারবার বলছে যে হ্যাঁ, বলার পরে তাকে অথচ তাকে তার বাংলাদেশ মন্ত্রণালয়ে পুলিশের বদলে কাছে দেওয়া হলো। স্নাইপার ছিল না, আমি না, ছিল কনফার্ম। না তো। সাখাওয়াত সাহেব যখন এই কথাটি বলেছেন এর পরদিন তাকে তাকে বদলি করে দিয়ে এমন এক মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা এটা কিন্তু সাইন। এবং পাকিস্তানের জাহাজ, ইউনূস ক্ষমতা দখলের পরপরই পাকিস্তানের জাহাজ আসলো। আমাদের সাথে তো পাকিস্তানের এরকম কোনো ইয়ে হয়নি, মানে তারা আমাদের যেগুলো মানে বেসিক শর্ত, ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, ক্ষমা করবেন কিনা সেটা আমাদের মুক্তিযুদ্ধে আহত নিহতরা তারা ডিসাইড করবেন, ক্ষমা চাইতে হবে। তারা তো সেই পাকিস্তানের জাহাজে করে অস্ত্র এসছে কিনা আমরা জানি না তো। এবং অতীতের এই যে জামায়াত বিএনপির আমলে উলফার কাছে যে 10 ট্রাক অস্ত্র পাঠানো, সেই চালান মানে একজন বাবর সৎ পুলিশ বাবর কর্মী, ছাড়া মানে পেয়ে গেছে। অফিসারও নন। হ্যাঁ, সেই কর্মীর কারণে, সততার কারণে এই জাহাজের থেকে খালাস হওয়া এই অস্ত্রগুলো, মানে এই জিনিসটা বাবর। গোপন থাকলো না, এক্সপোজ হয়ে গেল। তো সেই মামলায় এই যে বাবরদের ছাড় ছাড় দেওয়া, খালাস দেওয়া, এগুলো তো বুঝতে পারছেন যে তখন যেটা করেছি ভালো করেছি। তো আরো অস্ত্র হয়তো আসছে, এসেছে হয়তো। পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? এবং তার সঙ্গে আমার একটা প্রশ্ন আছে, যে এই যে কবর থেকে তুলে আহ, লাশ পুড়িয়ে দিল, যেটা একেবারেই আন ইসলামিক, এবং আন ইসলামিক অসভ্যতা। আন ইসলামিক তো পরের কথা, এটা একটা মূলত অসভ্যতা। এবং তারা যেটা বলছে, আমি ভিডিওগুলো রিল দেখছিলাম, যে বলছে যে মানে মুসলমান ধর্ম ঠিক করে পালন করতো না। বলছে যে হুম। মানে যেগুলো কথাগুলো বলছে তার মানে হচ্ছে যে হি ওয়াজ নট মুসলিম না, সিম্পল। হুম। তো যেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা, আমরা যেটাকে বলি ওয়াহাবিজম হোক কি আমি জানি না, মানে মোস্ট ফান্ডামেন্টালিস্ট বা মানে উগ্রপন্থী মুসলিম যারা, তাদের তাদের এটা চলছে। কিন্তু বাংলাদেশে এদের সংখ্যা তো কম, বেশিরভাগ সংখ্যাটা তো সাধারণ যে বাঙালি মুসলমান। তাহলে লোকে এটা মানছে কেন, বা কতদিন মানবে? দেখুন, এই যে উগ্রতা, ধর্মীয় উগ্রতার যে বিষয়টি এখন ইসলামে আছে কি নেই তা তো তারা তোয়াক্কা করছে না। তারা বলছে যদি আমরা এই লাশটিকে পুড়িয়ে না দিই তাহলে মাজার বানিয়ে ফেলবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন মাজার বানালে ক্ষতিটা কার? ক্ষতিটা হচ্ছে যে যারা স্থানীয় ধর্ম ব্যবসায়ী, ওদের বক্তব্য হচ্ছে এই অনুদান সব আমরা চাই। এমন না, মানে মাজারের সমস্যা কোথায়? আমার লাশ আমি কি বানাবো? আমি 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 উপুর করে কবর দেবো, পুড়িয়ে ফেলবো, এটা আমার স্বাধীনতা, তাই না? এবং আমি কতটুকু ধর্ম না, এটা মানলাম একটা বড় না প্রশ্ন, মানলাম, মাজারের সঙ্গে বিরোধটা কোথায়? হ্যাঁ, আমি ধর্ম মানলাম কিনা তাতে অন্যের সমস্যা কেন হবে? সমস্যা তাদের এখানে যে
আচ্ছা এই লোকটা গান গাইতো, সে পাগল ছিল, কিন্তু মাজার হয়ে গেলে সেখানে অনেক লোক আসবে, সেখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকতে পারে, বা জনপ্রিয়তা একটা ব্যাপার থাকতে পারে। এই 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 যে এটা হচ্ছে এই হিংসার কারণ, এবং ধর্ম এলাও করে না। তারা প্রশ্ন করছে না পুড়িয়ে ফেললে মাজার বানিয়ে ফেলতো, ধর্মে এটা নেই কি করা যাবে, তাই পুড়িয়ে ফেলেছে। তো যদি ধর্মে অ্যালাউ না করছে, এই যে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করলো, এবং সেখানে বেশিরভাগ মানুষ মাথায় দাড়ি টুপি, এবং তাদের পড়াশোনা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের, মাদ্রাসায় তারা পড়াশোনা করে, তো তারা কি জানে না ইসলামে আছে কি নেই? তাদের মধ্যে একটা লোক ছিল না যে থামাবে, যে না এটা ইসলামিক নয়? তো এই কাজটি করেছে, এই যে উগ্রতা, থামাবে কে? থামানোর দায়িত্ব কার? পুলিশের। আপনি সেরকম কোনো চেষ্টা দেখেছেন? দেখেননি তো। আবার গোপালগঞ্জে গণহত্যা চালানোর সময় মিলিটারিদের বিমান, এমনকি বোট নিয়েও তারা গেছে, সেখানে নৌবাহিনী পর্যন্ত পাঠিয়েছে। মানে যেন একটা বাংলাদেশ একটা ভিন্ন একটা রাষ্ট্র, তার সাথে যুদ্ধ হচ্ছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইউনুসের এই নির্দেশনাগুলো আছে, তারা জামাতের যে এজেন্ডা, তারা চাইছে যে বাংলাদেশ একটা খিলাফতের দিকে নিয়ে যেতে। সরি, তো সেই ধারাবাহিকতা চলছে। আচ্ছা, মানে আপনি বলছেন যে আহ, সাধারণ মানুষ ভয়ে এর প্রতিবাদ করছে না, এটাই তো? মানে না। নুরা পাগলা হুম। যিনি, তার নিশ্চয়ই অনেক ফলোয়ার ছিল মানে হুম। এলাকায়, তো তারা চুপ করে যেতে বাধ্য হচ্ছে কারণ যে পুলিশ এদের পক্ষ নিয়ে নিচ্ছে বলে, এই তো মূলত। হুম। আচ্ছা। দেখুন, পার্ক স্ট্রিটে যদি দুজন মানুষ মিলে আরো হুম। দুজন মানুষকে পেটায়, সাধারণত জনগণ যারা আছে তারা হস্তক্ষেপ করে না, পুলিশ ডাকে। এই কাজগুলো থামানোর দায়িত্ব পুলিশের। হুম। মাজারের অনুসারী ছিল, কিন্তু তাদের চেয়ে সংখ্যায় বেশি ওরা এসছে, ওরা তো হিসাব করে এসছে, হুম। 4-5 গুণ এসছে। এবং মাজারের লোকজন সাধারণত মারামারি করে না, এরা খুব নিরীহ টাইপের হয়। কোনো জিহাদ ফিয়াদ কোনো ধরনের মানে ওই উগ্রতার দিকে হ্যাঁ, যায় হ্যাঁ, না। হ্যাঁ, ফকির ইত্যাদি, হ্যাঁ।